আজকের কাহিনীটা ২১৫ বছর আগের ঘটে যাওয়া কেরালার এক অঞ্চলে, যেখানে নিচু জাতের মেয়েদেরকে তাদের শরীর ঢেকে রাখার জন্য কর দিতে হতো। তাই নাঙ্গরি নামের এই মেয়েটি প্রথমে তার স্তন কর দিতে চায় না, কিন্তু ব্রিটিশরা তার উপরে অমানবিক অত্যাচার চালায়। আপনারা সবাই জানেন, ব্রিটিশরা যে শুধুমাত্র নাঙ্গেরের উপর অত্যাচার করত এমনটা না, তারা সমস্ত নিচু জাতের মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার করত। নাঙ্গেরি কর দিতে না পেরে নিজের স্তন কেটে দিয়ে দেয়, কিন্তু বিষয়টা এই পর্যন্ত হলে ঠিক ছিল। এর পরবর্তীতে যা ঘটে তা পুরো ইন্ডিয়ার নারীদের ভাগ্য বদলে দিয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক একজন সাহসী মেয়ে পুরো ইন্ডিয়ান নারীদের ভাগ্য কিভাবে বদলে দিয়েছিল। কাহিনীটি শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টারে। ইংরেজদের খুশি করতে রাজা এবং সেনাপতি গরিব মেয়েদের ধরে এনে ইংরেজদের হাতে তুলে দিত মনোরঞ্জন করতে। একদিন সেখানে উপস্থিত হয় একজন ইংরেজ জমিদার। সে বলে পালোয়ানদের কুস্তি লড়াই দেখতে চায়। জমিদার জানায় তাদের মনোরঞ্জনের জন্য শহর থেকে পালোয়ান নিয়ে আসা হয়েছে, কিন্তু ইংরেজ একটি শর্ত দেয়, ভালো মন্দের মধ্যে সেই জিতবে যে অন্যজনকে মেরে ফেলবে। এদিকে হেডকোয়ার্টারের বাইরে আকবর নামের একজন আসে মন্ত্রীর সাথে দেখা করতে। আকবর যেহেতু নিচু জাতের লোক ছিল, তাই সে ভেতরে ঢুকতে পারে না, কিন্তু মন্ত্রী তাকে জোর করে ভিতরে নিয়ে আসে। তাকে দেখে জমিদার খুব রেগে যায়। আকবর যখন বলে, আমি এখানে আসার আগে ২০০০ স্বর্ণ মুদ্রা আমি আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তখন জমিদার শান্ত হয়ে যায়। কুস্তি লড়াই শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকতে বলে। এদিকে যখন কুস্তি লড়াই শুরু হয়, দুজন পালোয়ান নিজেদের মধ্যে লড়াই করতে করতে একজন অপরজনকে খুব খারাপভাবে মারতে থাকে, যার মূল লক্ষ্যই হলো নৃশংসভাবে মৃত্যু। খেলা চলছে। অপরদিকে ইংরেজ অফিসার গরিব মেয়েদেরকে ধরে নিয়ে তাদের রুমে নিয়ে যায়। লড়াই করা ব্যক্তিরা একজন অপরজনকে মারতে চায় না, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য এইসব করছে। এক পর্যায়ে একজন মানুষ যখন আহত হয়ে মাটিতে পড়ে যায়, তখন অপরজনের কাছে তাকে হত্যা না করার জন্য অনুরোধ জানায়। সে তার বিবেকের কাছে হেরে যায়, তাই সে তাকে মারতে পারে না। সেটা দেখে ব্রিটিশ অফিসার নিজেই কুস্তিবীরকে মারতে আসে। এসব অন্যায় দেখে সে খুব রেগে যায় এবং অন্যায়ের প্রতিবাদ জানালে সেখানকার সৈন্যরা তাকে হত্যা করতে এগিয়ে আসে। তখন আকবর তাদেরকে মেরে কোনো রকমে হেডকোয়ার্টার থেকে পালিয়ে যায়। এখন এই ঘটনার বেশ কয়েক বছর পর রাজমহল দেখতে পায়। সেখানে সমস্ত মন্ত্রীদের একটা গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে, কারণ কিছুদিন আগে রাজ পরিবারের কুলদেবতার মন্দির থেকে মূল্যবান সোনার গহনা সহ হীরা চুরি হয়ে যায়। রাজা যে কোনো মূল্যে সেই চুরি হয়ে যাওয়া হিরে ফিরে পেতে চায়। বহুদিন হয়ে যাওয়ার পরও সেনাপতি খুঁজে বের করতে পারে না, তাই চোর ধরার জন্য রাজা বেলাজুদা নামের এক ব্যক্তিকে ডেকে পাঠায়। বেলাজুদা নিচু জাতের লোক হলেও ব্যবসার কারণে সে এখন অনেক ধনী ব্যক্তি। ব্যবসায়ী এছাড়াও একজন উচ্চপদস্থ সৈনিকও বটে, কিন্তু সে নিচু জাতের হওয়ার কারণে রাজমহলের পাহারাদাররা তাকে রাজমহলে ঢুকতে দেয় না। সেই সময় রাজমন্ত্রী চলে আসে এবং তাকে সঙ্গে করে ভেতরে নিয়ে যায়। রাজার বেলাজুদার উপর অগাধ বিশ্বাস ছিল। সে মনে করে মন্দিরে চুরি হয়ে যাওয়া হীরা বেলাজুদাই ফিরিয়ে আনতে পারবে, কিন্তু সেখানে মন্ত্রী এবং জমিদাররা বেলাজুদাকে এত বড় দায়িত্ব দিতে নিষেধ করে, কারণ যখন মন্দির থেকে চুরি হওয়া সম্পত্তি খুঁজে পাবে, তখন ওর মতো নিচু জাতের মানুষের স্পর্শে মন্দিরের সম্পত্তি নষ্ট হয়ে যাবে। তাদের কথায় সম্মতি দিয়ে বাকি সদস্যরাও বেলাজুদার বিরোধিতা করে। বেলাজুদা এসব দেখে রাজাকে বলে, আমি এই দায়িত্ব নিতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে এই কাজটি করিয়ে নিন। সেই বলে সেখান থেকে চলে আসে। এভাবেই গল্প এগিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রাজার সৈনিকরা শেখখানা নামক একটি শহরে নিচু মানের মহিলা এবং তার স্বামীকে সবার সামনে বেধড়কভাবে মারধর করছে স্তনকর না দেওয়ার জন্য। আসলে এ রাজ্যে কোনো নিচু জাতের মহিলা তাদের স্তন ঢেকে রাখতে পারবে না। তাদের কোমরের উপর কাপড় পরতে হলে ট্যাক্স দিতে হবে। এরকম ভয়ঙ্কর নিয়ম ছিল সেই সময়কালে। কোনো মহিলা এই নিয়ম লঙ্ঘন করলে সেই মহিলার সঙ্গে তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হতো। কি নিষ্ঠুর নিয়ম ছিল সেই সময়। এই ঘটনার কয়েকদিন পর নাঙ্গেরি নামের একটি মেয়ে ট্যাক্সের বিরোধিতা করে। সে সমস্ত মেয়েদেরকে নিয়ে রাজার কাছে যাওয়ার মাঝপথে তারা দেখে সেনাপ্রধান সেনাবাহিনী নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। সেখানে এসে তাদেরকে ট্যাক্স দিতে বলে, কিন্তু নাঙ্গেরি এবং বাকি মহিলারা ট্যাক্স দিতে অস্বীকার করে। লাম্বো নামের ওই সৈনিক তার বাকি সৈনিকদের নির্দেশ দেয় মহিলাদের কোমরের ওপর বাঁধা কাপড় খুলে ফেলতে। সমস্ত সৈনিকরা মহিলাদের তখন মারতে শুরু করে, তাদের কোমরের উপরের কাপড় খুলে ফেলতে থাকে। নাঙ্গেরি যখন সৈনিকদের মারছিল, নাম্বো নাঙ্গেলের লড়াইয়ের কৌশল দেখে তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং নাঙ্গেরিকে নিজের মহলে নিয়ে যেতে চাইলে সে রাজি হয় না। তখন নাম্বো রাগে ক্ষোভে সমস্ত লোকের সামনে নাঙ্গেরির বুকের উপর কাপড় খুলে দেয়। ঠিক সেই সময় বেলাজুদা সেখানে চলে আসে এবং সে নাঙ্গেরিকে বাঁচায়। এরপর বেলাজুদা সকল সৈনিকদের মেরে তাড়িয়ে দেয়। সমস্ত ঘটনা সেনাপতি রাজাকে গিয়ে জানায় আর বলে বেলাজুদা নিজের আইন ভঙ্গ করেছে, তাকে এখনই বন্দি করা উচিত। রাজা সেনাপতিকে বলে, আমাদের পূর্বপুরুষদের যখন অর্থের অভাব ছিল, তখন তারা এই নিচু জাতের উপরে কর প্রয়োগ করেছেন, কিন্তু এখন আমাদের রাজত্ব চালানোর জন্য যথেষ্ট টাকা ও অর্থ আছে। তাই মহিলারা যে ট্যাক্সের বিরোধিতা করছে তাতে তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা যদি বেলাজুদাকে বন্দি করি তাহলে আমাদের অর্থের অভাব হবে।
কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রয়োজনের সময় অগ্রিম কর পরিশোধ করেন। তাই এই সময় বেলাজুদাকে বন্দি করা ঠিক হবে না। তবে উপযুক্ত সময় এলে আমরা অবশ্যই তাকে কারাগারে বন্দি করব। এভাবে গল্প এগিয়ে যায়। আমরা দেখতে পাই নাঙ্গেলি লুকিয়ে উচ্চবর্ণে জমিদারের মেয়ে সরস্বতীর সাথে দেখা করতে আসে। তারা দুজনেই খুব ভালো বন্ধু, কিন্তু সরস্বতী উঁচু জাতের আর নাঙ্গেলি নিচু জাতের। এই কারণেই তারা লুকিয়ে একে অপরের সাথে দেখা করে। তো সরস্বতী নাঙ্গেলিকে একটা সুন্দর কাপড় দিয়ে বলে, এটা শুধু তুমি রাতের বেলায় পড়বে, কারণ যদি কেউ এটা দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। তারপর আমরা দেখতে পাই নাঙ্গেলি নতুন কাপড় পরে মনের আনন্দে সে নাচতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেলাজুদা ঠাকুরদা বেলাজুদাকে বলে মন্দিরে হওয়া নৃত্য দেখতে যাবে। বেলাজুদা তাকে বারণ দিয়ে বলে, মন্দিরে আমাদের মতো নিচু জাতের প্রবেশ নিষেধ করে দিয়েছে, তাই তুমি সেখানে যেতে পারবে না। বেলাজুদার কথা না শুনে কয়েকজন লোক নিয়ে মন্দিরের দেওয়ালের বাইরে থেকে মন্দিরের নৃত্য দেখতে থাকে। সেই সময় জমিদার সহ রাজার কয়েকজন লোক তাদেরকে দেখতে পায়। বেলাজুদার ঠাকুরদাকে নিচু জাতের লোক বলে তিরস্কার করতে থাকে। এক পর্যায়ে জমিদারের লোকরা তাদের গায়ে হাত তোলে। সেই সময় বেলাজুদা চলে আসে। সে জমিদারকে বাধা দিয়ে বলে, মন্দিরটা তোমার জায়গায় হলেও মন্দিরের বাইরের জমিটা আমার, তাই মন্দিরের বাইরে আমার দাদু দাঁড়িয়ে থাকলেও আপনার কিছু বলার অধিকার নেই। যদি আপনার বেশি সমস্যা হয়ে যায় তাহলে নতুন করে দেয়াল তৈরি করুন, তাহলেই তো আর কেউ কিছু দেখতে পাবে না। এইসব কথা শুনে জমিদার চুপ হয়ে থাকে, কিছু বলে না। বেলাজুদা নৃত্যকুলকে জমিদারের থেকে 10 গুণ পয়সা বাড়িয়ে দিয়ে মন্দিরের বাইরে নৃত্য করার জন্য বলে। নৃত্য অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেটা দেখে জমিদার এবং রাজার লোকেরা চুপচাপ সেখান থেকে চলে যায়। এইসব খবর রাজার কাছে গেলে বেলাজুদাকে বন্দি করে। তারপর আমরা দেখতে পাই কুল দেবতার মন্দির থেকে চুরি হয়ে যাওয়া গয়না নিয়ে রাজা খুবই দুশ্চিন্তায় আছে। তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতে থাকে। শাসন কাজে মন বসাতেই পারে না। বাজারের অবস্থা দেখে রানী অনেকটাই চিন্তিত হয়ে যায় এবং সে রাজার অজান্তে বেলাজুদাকে কারাগার থেকে মুক্তি করে দেয় এবং চুরি হয়ে যাওয়া গয়না খুঁজে আনার জন্য অনুরোধ করতে থাকে। কারণ তার বিশ্বাস একমাত্র বেলাজুদাই পারবে সেই চোরকে ধরতে এবং গয়নাগুলো ফিরিয়ে আনতে। বেলাজুদা রাজ্যসভার সেই দিনের কথা মনে করতে থাকে। সে প্রথমে রাজি হয় না, কিন্তু রানীর প্রবল অনুরোধে সে রাজি হয়। তারপর আমরা দেখতে পাই কুচুন্ডি নামের একজন লোক কুলদেবতা সেই চুরি হয়ে যাওয়া গয়না মাটি থেকে বার করছে। পেছন থেকে রাজার সেনাপতি কুচুন্ডিকে ফলো করছে। কুচুন্ডি যখন গয়নার বাক্স বের করে, ঠিক তখনই তার পেছন থেকে সেনাপতি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। কুচুন্ডি লড়াই করতে না পেরে তাকে বলে চুরি হয়ে যাওয়া গয়নাগুলোর মধ্যে থেকে তাকে অর্ধেক দেবে। অর্থের লোভ সামলাতে না পেরে কুচুন্ডির কথায় সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে বেলাজুদা কুচুন্ডির গ্রামে এসে কুচুন্ডির ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। সবাইকে জিজ্ঞাসা করলেও সবাই চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কিছু বলে না। কারণ কুচুন্ডি চুরি করলেও কিছু অংশ গ্রামের মানুষদেরকে দান করত। বেলাজুদা সেটা বুঝতে পারে এবং বলে, আমি কথা দিচ্ছি, গ্রামে আগামী 1 বছরে সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার, শুধু কুচুন্ডির পরিচয় আমার জানা দরকার। এই কথা শোনার পর গ্রামবাসী কুচুন্ডির বাড়ি দেখিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই কুচুন্ডির স্ত্রীর কাছ থেকে জানতে পারে যে সে চুরি করা মালপত্র কোথায় লুকিয়ে রাখে। বেলাজুদা সেখানে পৌঁছায় এবং দেখতে পাই যে কুচুন্ডি ইংরেজদের সাথে গয়নার বাক্স ডিল করছিল। পালানোর সময় কুচুন্ডির লোকেদের সঙ্গে বেলাজুদার মারামারি শুরু হয়ে যায়। একসময় কুচুন্ডির গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে রাজার দরবারে নিয়ে আসা হয়। চোরকে দেখতে সাধারণ মানুষজন ভিড় করে, কিন্তু নিচু জাতের সাধারণ মহিলারা কোমরের উপরের কাপড় পরে আসার কারণে মন্ত্রী এই বিষয়ে রাজাকে জানালেও রাজা সেদিন আর কিছুই বলে না। কারণ বেলাজুদা সেই একমাত্র ব্যক্তি যে মন্দিরের গহনা ফিরিয়ে আনতে পেরেছে। রাজা খুশি হয়ে বেলাজুদাকে সেনাপতি পদে নিযুক্ত করে, যার ফলে বেলাজুদার ব্যবসার প্রসার হতে থাকে। সে দেশ বিদেশে বড় বড় জাহাজ নিয়ে রপ্তানি করতে থাকে। তার কিছুদিন পর আমরা দেখতে পাই নাঙ্গেলি সরস্বতীকে সাথে নিয়ে বেলাজুদার সাথে দেখা করতে যায়। সরস্বতী তাকে বলে তাকে জোর করে এক বৃদ্ধ রাজার সঙ্গে বিয়ে দিতে চাইছে, যার বয়স কিনা 90 বছর। এই বিয়ে বন্ধ করার জন্য বেলাজুদার কাছে সাহায্য চাইলে বেলাজুদা তাকে বলে সে শুধু নিচু জাতের মানুষদের জন্য লড়াই করেছে। সে যদি উঁচু লোকেদের ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে তার সাথে সাথে সাধারণ মানুষজনও ক্ষতিগ্রস্ত হবে। তাই এই লড়াই তোমাকে একাই লড়ে যেতে হবে। সে সরস্বতীকে বিষয়টা বুঝিয়ে বলে আর বলে, তুমি যদি বুদ্ধিমতী হও তবে তুমি আমার কথাটা বুঝতে পারবে। তারপর সরস্বতীর সাথে সে বৃদ্ধ লোকের বিয়ে হয়ে যায়। প্রথম রাতে সরস্বতীর সাথে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করলে তখন সরস্বতীর বেলাজুদার কথা মনে পড়ে এবং তাকে গলা টিপে হত্যা করে। অন্যদিকে কারাগারে সেনাপতি কুচুন্ডির সাথে দেখা করতে আসে। সেনাপতিকে কুচুন্ডি বলে, তুমি যদি বেলাজুদাকে মেরে ফেলতে পারো তাহলে গয়নার বাকি অংশ তোমাকে দিয়ে দেওয়া হবে। তারপর দেখতে পাই কয়েকজন নিচু জাতের মহিলারা কাপড় পরে আসলে মন্ত্রীর লোকেরা তাদের কাছে ট্যাক্স চায়। তারা ট্যাক্স দিতে রাজি না হলে তাদেরকে ধরে নিয়ে আসতে বলে এবং তাদের গায়ে গরম লোহার রড ছেঁকা দিতে থাকে। পরের দিন নাঙ্গেলি এসে বেলাজুদাকে জানায় যে মন্ত্রী কয়েকজন মেয়ের উপর অত্যাচার করেছে, সে নাকি তাদের নাকই কেটে দিয়েছে। এসব শুনে বেলাজুদা অনেক রেগে যায়।
এবং সে বলে এই সব কিছুর প্রতিশোধ নেওয়া হবে। তারপরের দিন কুলু দেবতার মন্দিরে পুজো দিতে যায়। সেদিন সব মেয়েরা পুরো পোশাক পরে এবং নাকে সোনার গহনা পরে আসতে বলে। মন্ত্রীর কান পর্যন্ত এই খবর পৌঁছে যায়। তারপর সে সেনাবাহিনী নিয়ে মন্দিরে উপস্থিত হয়। প্রথমে সে মহিলাদের কাপড় খুলে ফেলতে বলে, না হলে ট্যাক্স দিতে হবে। বেলাচুদা এই কাজ করতে নিষেধ করলে মন্ত্রী এবং তার সৈন্যরা তার উপর আক্রমণ করে। একের পর এক সৈন্যদেরকে বেলাজুদা মারতে থাকে। নাম্য নামের এক সৈনিক বেলাজুদা ঠাকুরদাকে মেরে ফেলে। এই সেই সৈনিক যে সবার সামনে নাঙ্গেলের শরীরের উপরের কাপড় খুলে নিয়েছিল। প্রচণ্ডির সাথে যে সেনা হাত মিলিয়েছে সে বেলাজুদাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বেলাজুদা তাকে দেখতে পেলে সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তারপর সামনে সেনাকে দেখতে পেয়ে গুলি করে। গুলি লাগায় সেনা সদস্য পানিতে পড়ে যায়। পরের দিন রাজ দরবারে মন্ত্রী রাজার কাছে বলতে থাকে এসব কথা এবং বেলাজুদাকে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। রাজ দরবারে বেলাজুদা বলে, বিনা দোষে আমার ঠাকুরদাকে মেরে ফেলেছে, আর সেনাকে মারার জন্য আমার কোনো অনুশোচনা নেই। কারণ এই সেনা রাজ দরবার থেকে সমস্ত খবর কুচুন্ডিকে পাঠাতো। আর কুলদেবতার গহনা চুরি হওয়া শুধু কুচুন্ডি নয়, রাজমন্ত্রী আর এই সেনা দায়ী ছিল। তাই রাজা রাজমন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করে। রাজা জানায় যে তদন্তের মাধ্যমে কয়েকদিন পর শুনানি শোনানো হবে এবং বেলাচোদাকে মুক্ত করে দিতে বলে, কারণ সে যা করেছে সব সাধারণ মানুষের ভালোর জন্যই করেছে। সেই দিন রাতে কয়েকজন মন্ত্রী মিলে বেলাজোদাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতে থাকে, কারণ তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে। তাই তারা তাদের পথের কাঁটা দূর করতে চায়, কারণ তারাও রাজভাণ্ডার থেকে অর্থ চুরি করেছে। এরপর কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। বেলাজোদার সঙ্গীরা মিলে মশলা ভর্তি জাহাজে বিদেশে রপ্তানি করার উদ্দেশ্যে প্রস্তুত করতে থাকে। সেই সুযোগে মন্ত্রীর এক পাঠানো সৈনিক এই খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। খাবার খেয়ে তারা বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং সেই খাবারের ফলে তারা মাঝ সমুদ্রে সবাই ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে মন্ত্রী তার সেনাদল নিয়ে বেলাজুদা জাহাজের উপর আক্রমণ শুরু করে। একসময় বেলাজুদার ঘুম ভেঙে যায়। সে তাদের সাথে লড়াই করে, কিন্তু ওষুধের ওভারডোজের কারণে সে তাদের সাথে পেরে ওঠে না। মন্ত্রী ও সেনারা মিলে তাকেও সেখানে হত্যা করে। আর পরের দিন মন্ত্রীর সেনারা নাঙ্গেলিকে ধরে এনে ট্যাক্স দিতে বলে, আর সে রাজি না হলে তাকে খুব মারতে থাকে। বেলাজুদা ও নাঙ্গেলির হয়ে মন্ত্রীর বিরুদ্ধে গ্রামের কেউ কথা বলার সাহস পায় না। মন্ত্রীর লোকেরা যখন নাঙ্গেলির বাবাকে ধরে এনে অত্যাচার করতে থাকে, তখন নাঙ্গেলি সেটা দেখে আর সহ করতে পারে না। সে নিজের স্তন করবি দিতে রাজি হয়ে যায়। নাঙ্গেলি বাড়ির ভিতরে যায় এবং বাইরে এসে সবার সামনে নিজের স্তন কেটে ফেলে আর বলে এটা নিয়ে যেন তারা রাজাকে ট্যাক্স হিসাবে দিয়ে দেয়। তারপর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাঙ্গেলি সেখানেই মারা যায়। মন্ত্রী বলে এই ঘটনা যেন কোনোভাবে রাজার কানে না পৌঁছায়, তাই প্রমাণ না রাখার জন্য নাঙ্গেলিকে সেখানে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়। নাঙ্গেলির হবু স্বামী এইসব সহ করতে না পেরে সে সেই আগুনে ঝাঁপ দিয়ে দেয় এবং সেও মারা যায়। গ্রামবাসী এইসব দেখে তারা মরিয়া হয়ে ওঠে। গ্রামবাসীরা মন্ত্রী এবং তার সেনাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়। সারা রাজ্যে হাহাকার ছড়িয়ে পড়ে। এইসব দেখে রাজা সারা জীবনের জন্য স্তন ট্যাক্স বন্ধ করে দেয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালার নারীদের অধিকার প্রতিষ্ঠাতা করে। সাহসী নাঙ্গেলির প্রতিবাদের যে আগুন নাঙ্গেলি জ্বালিয়েছিল, ভারতীয় নারীদের মনে আজও জ্বলজ্বল করছে। তো বন্ধুরা, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ইতিহাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা একটা সত্য ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর দেখা হচ্ছে পরের গল্পে।